প্রতিটা কাজ করতে অনেক ধৈর্য লাগে। ধৈর্য থেকে বড় কোনো সম্পদ নেই আমার কাছে যেটা মনে হয়। এই যে এই লতিগুলো বাছতে কিন্তু প্রচুর পরিমাণে ধৈর্য লাগছে। এই লতিগুলো আমার প্রায় ১ ঘন্টার বেশি সময় লেগে গেছে। আমার জীবনে ধৈর্য ছাড়া কোনো উপায় নেই আমার কাছে মনে হয়। আর এই যে দেখেন এখানে আমি আমার বারান্দাতে দেওয়ার জন্য মানে রাখার জন্য বাগানবিলাস গাছ আনছিলাম। তো এই গাছটা আনতে কিন্তু আমার প্রচুর পরিমাণে কষ্ট হইছে এবং অনেকটা ধৈর্য ধারণ করতে হইছে। গাছটা যেহেতু একটু বড়, মাটিগুলো কিন্তু প্রায় আমার কাছে মনে হয় ৮-৯ কেজির মতো হবে। এই গাছটাকে আমি অনেক দূর থেকে নিয়ে আসছি। আর আমাদের এখানে বাড়ির স্পেসটা এমন যে অটোরিকশা যদি আনতে যেতাম তাহলে মানে ধাপে ধাপে আনতে হতো। যেহেতু বড় রোডের কাছে বাসা, চিটাগাং রোড, এখান থেকে কিন্তু মানে ওই যে ইউটার্ন পার হয়ে তারপরে গাছটা আনতে হতো। তো যাই হোক আমি মানে অনেক অটোওয়ালাকে বলছিলাম, তো কেউ আসতে রাজি হয় নাই। তো ওভার ব্রিজ পার হয়ে তারপরে গাছটা আনতে প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে। তো দেখি ধৈর্যের ফল কেমন হয়। গাছটা কিন্তু আনছি, মানে একটু ফুল হয়, কালারিং দেখতে অনেক ভালো লাগে। তো আমাদের তো আর নিজা বাড়ি নেই যে বাড়ির দুই মানে গেটের দুই পাশে লাগাবো। বাড়ির গেটে লাগালে কিন্তু এই গাছগুলো অনেক ভালো লাগে। দেখা যায় গ্রামের বাড়িতে যখন যাব তখন লাগানোর ইচ্ছা আছে, তবে ওটাও তো নিজের বাড়ি না, তাই না? ওটাও তো শ্বশুর বাড়ি। সেখানেও কিন্তু অধিকারটা ফলাতে খুবই কঠিন। আসলে মেয়ে মানুষ এমনই, দেখবেন আপনি যখন আপনার নিজের থেকে একদম নিজের বা স্বামীর উপার্জনে কিছু করতে পারবেন, ঠিক সেটারই দাম বা গুরুত্ব অনেক বেশি হয়। আর শ্বশুরবাড়ি সেটা তো ভাগাভাগি, এখানে তুমি করতে পারবে না, ওই সাইডটা তুমি পাবে না। আপনি দেখবেন নিজে অনেক কষ্ট করে, অনেক ধৈর্য ধরে, আপনার পরিশ্রম দিয়ে আপনি আপনার শ্বশুরবাড়ির একটি অংশ আপনি সুন্দর করে সাজিয়ে নিলেন, কিন্তু সেটা পরবর্তীতে কী হয়, ভাগাভাগির সময় না, এইখান থেকে তুমি পাবে না, ওখান থেকে তুমি করে নাও, ঠিক এমনটাই হয়। আসলে আমার সাথেও মনে হয় এমন কিছু একটা ঘটতে চলেছে বা ঘটবে, জানি না, তবে আমি কারোরটা আশা করি না, নিজের যা আছে তাই। তো আলহামদুলিল্লাহ, এই তো গাছটাতে মাটি দিয়ে দিচ্ছি। গাছটা আনছি প্রায় ১ সপ্তাহর বেশি হবে, মাটি দেওয়া হয় নাই। আর এই তো ওখানে দেখেন একটা মিষ্টি কুমড়ার গাছও হয়েছে। তো এই বালতিটাতে আগেই মিষ্টি কুমড়ার বিচি মানে ফেলে রাখা ছিল, সেইগুলো থেকেই মানে বীজটা বের হয়েছে। তো জানি না গাছটা কতটা গ্রো করবে। আসলে কেন জানি না, জায়গা নেই, তবুও ইচ্ছাটা অনেক থাকে। করলা গাছ লাগাইছি কিন্তু সেই গাছ থেকে একদমই ফলন পাই নাই। গাছটা থেকে ফুল হয়েছে কিন্তু ফল হইতেছে না। আসলে কি বলবো, নিজের সাথে গাছটার না অনেক মিল আছে। কথাগুলো বলতে কষ্ট হলেও কিন্তু হ্যাঁ মানে বাস্তব, হাস্যকর। এই যে দেখেন বাগান বিলাসটা পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর একটু ছোট ঝাপড়ি গাছটা হলে বেশি ভালো হতো। তো যাই হোক, গাছটা আমার কাছে ভালো লাগছে তাই আনছিলাম। এমনিতে ছোট ঝাপড়ি একটা গাছ ১৫০০ টাকা চাইছিল। আর নার্সারির মামারা তো সেই গাছটা আমি আনতে পারি নাই, এত টাকা দিয়ে আনা আমার পক্ষে সম্ভব না। তো এই গাছটা আমি কম দামে আনতে পারছি। আর এই তো এখানে আমার হইতেছে গিয়া মানি প্লান্ট গাছটা অনেক গ্রো করছে। আর এই তো করলা গাছটা যে লাগাইছি, করলা গাছটাতে কোনো ফল হয় নাই। তো যাই হোক, তবুও অনেকটা উপকারে আসে। এই তো লাকি ব্যাম্বো গাছটাও বেশ ভালো। আর শুক্রবারের দিনটা বাসায় ছিলাম, এতটা পরিমাণে বাতাস কি বলবো, অনেক অনেক ভালো লাগছে। বাহিরের দৃশ্য দেখলেও হয়তো বা বোঝা যায় যে কতটা পরিমাণে বাতাস। আসলে আমার কেন জানি ভিডিও দিতে আগের মতো একদমই ইচ্ছা করে না। তো তবুও চ্যানেলটাকে একটু একটু করে বাঁচিয়ে রাখতেছি, আপনাদের জন্য না, আমার জন্যই বলবো।
কারণ ভবিষ্যতে হয়তো বা চ্যানেলটা দিয়ে আমার কোনো কিছু হতেও পারে। কারণ ইচ্ছা আছে গ্রামের বাড়িতে চলে যাওয়ার, সেটা আজ অথবা কাল কিংবা অনেক দিন পরে। তো যাই হোক, এই তো ছোট্ট বারান্দা বাগানটা আমার কাছে বেশ ভালোই লাগে। ফুলগুলো কিন্তু অনেক অনেক সুন্দর। তো যাই হোক, এখান থেকে যেতে ইচ্ছে করছে না, তবুও যেতে হয়। আর এই তো শুক্রবারে আপনাদের ভাইয়া সকালবেলা কাজে যাবে। তো সকালবেলা ওনার জন্য একটু পেঁপে দিয়ে মাংস রান্না করে নিতেছি। এটা হচ্ছে মুরগির মাংস। তো পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করে খেতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। আর এটা হচ্ছে খাসি মুরগি, এই মুরগিটা দিয়ে রান্না করে খেতে তো আরও বেশি ভালো লাগে। এই যে দেখেন, মাংসটাকে ভালো করে কষিয়ে নিতেছি। একটা মুরগি আনা হয়েছিল 6 কেজি ওজনের, আসলে একটা খাসির মতোই হবে হয়তো। তো এখনও 2 দিন রান্না করতে পারবো, তারপরেই কিন্তু শেষ হয়ে যাবে। আসলে মুরগির মাংসগুলো বেশি দিন এনে রেখে দিলে না বেশি একটা ভালো লাগে না, কেমন যেন একটা আস্তে একটু গন্ধ আসে। তো আমার মনে হয় না এটার কোনো প্রতিক্রিয়া আছে। তো আমি মনে করি অনেক দিন না রেখে 1 কেজি অথবা 2 কেজি করে এনে খেলেই কিন্তু ভালো হয়। তবুও আমরা যেহেতু আলসেমি একটু মানে মানুষ বা পরিশ্রমী মানুষ, কর্মজীবী মানুষ, আমাদের দ্বারা সম্ভব হয় না। আর এই যে পেঁপেটা একটু সিদ্ধ করে নিয়েছি, এখন এই তো মাংসর সাথে ভালো করে কষিয়ে নিতেছি। চাইলে এখানে মাংস পেঁপের পরিবর্তে আলু দিতে পারতাম, তবে আলুটা খেলে ডায়াবেটিসটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। সন্তান হওয়ার পথে আমার প্রথম বাধা হচ্ছে ডায়াবেটিক্স, এবং দ্বিতীয় বাধা হচ্ছে থাইরয়েড। তো আমি এখানে থাইরয়েডটাকেও প্রথম বাধা বলতে পারি, দুটোই এক সমান। একটা যদি নিয়ন্ত্রণে আসে তো আরেকটা আসে না। ডায়াবেটিক্সটা আমি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, তবে থাইরয়েড হরমোনটাই এখনো নিয়ন্ত্রণে আনতে পারিনি। জানি না কেন আমার এই সমস্যাগুলো দিন দিন বেড়েই চলছে। তবে আল্লাহর কাছে অশেষ অশেষ ধন্যবাদ যে এই পর্যায়ে আমি ঠিক অল্প কয়েকদিনেই ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছি। তো আমি জানতাম না যে ডায়াবেটিস প্রচুর পরিমাণে বেড়ে গেলে হচ্ছে কি স্ট্রোক করার সম্ভাবনা থাকে। তো জেনে কিন্তু খুবই ভয় পেয়ে গিয়েছি। তো আলহামদুলিল্লাহ ডায়াবেটিক্সটা নিয়ন্ত্রণে চলে আসছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি কখনো ভাবতে পারিনি এভাবে আমি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে আনবো। এই পদ্ধতিটা আমার একদমই পছন্দ ছিল না, তবুও ডাক্তার যেহেতু বলল যে আপনি যেহেতু সন্তান নিতে চাচ্ছেন এবং সময়টাও অনেক দেরি হয়ে গেছে, তো এখন আপনাকে এই আহ, পদ্ধতিটা নিতেই হবে, তা না হলে কখনোই মানে সম্ভব না। আর এত পরিমাণে বেড়ে গেছে আমি একদমই বুঝতেও পারিনি। তো এখন অচিরেই আমি এটা বেড়ে গেছে নাকি কমে গেছে সেটা বুঝতেই পারবো। তো তবুও শরীরের উপর তো কারোর হাত নেই, তো শরীর চলে কিন্তু আমাদের নিজ মানে লাইফস্টাইলে যেভাবে চলি ঠিক সেভাবেই। আসলে লাইফস্টাইল পরিবর্তন করলেই কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। তো কেন করতে পারছি না জানি না। তো যাই হোক, রান্নাবান্না শেষ। আর এই যে দেখেন কিভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসলাম। আর এই যে এটা হচ্ছে গিয়ে আমার মানে ইউরিয়া ইনফেকশন হয়েছিল, তার ওষুধ মেডিসিন। আর এই তো ডায়াবেটিক্স মানে যেভাবে আমি নিয়ন্ত্রণে এনেছি, এই তো ইনসুলিন দিয়েছে ডক্টর। আর এই ইনসুলিনের মাধ্যমেই আমি ডায়াবেটিক্সটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছি। আর এই যে এগুলো হচ্ছে থাইরয়েডের ওষুধ। আর এই যে দেখেন আমি একটা ডায়াবেটিক্স মাপার মেশিনও নিয়ে আসছি, যাতে করে খুব সহজেই আমি ডায়াবেটিক্সটাকে মানে চেক করতে পারি যে কতটা পরিমাণে আছে। তো আলহামদুলিল্লাহ 17 তারিখ থেকে আমি শুরু করেছিলাম
এই ইনসুলিন দেওয়া। আর এখন আলহামদুলিল্লাহ ডায়াবেটিক্সটা আমার মানে ভরা পেটে কালকে মাপলাম যে 6.3। তো আমার মনে হয় পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসছে। আর এই যে মেশিনটাও কিনে নিয়েছি। এখন আমি প্রায় সপ্তাহে 2 দিন অথবা 1 দিন মাপলেই বুঝতে পারবো যে কী অবস্থা। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার এই 2টা রোগ একদম নির্মূল না করলেও সন্তান হতে ঠিক যতটুকু কমার প্রয়োজন ঠিক ততটুকুই যেন কমে। আর আমি কখনো ইনসুলিন দিইনি, খুব ভয় পাচ্ছিলাম। এই তো আমার বোন এখন আমাকে ইনসুলিনটা দিয়ে দেবে। আর তুলাটা আমি পাইনি, তুলাটা আনতে পারিনি, তুলাটা তবে এখন ঘরে আছে। এটা প্রথম অবস্থায় ইনসুলিনটায় যেভাবে আমার বোন দিয়ে দিয়েছে, এই তো এভাবেই দিয়ে দিয়েছে ইনসুলিনটা। তো ভয় পাওয়ার কোনোই কারণ নাই। এখন আমারটা আমি নিজেই দিই কষ্ট হলেও। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু